আসসালামু আলাইকুম। সিদ্ধিরগঞ্জ রাবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নতুন এক অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা পদার্থের অবস্থান ও চাপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোর প্রতিফলন অধ্যায়টা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আজকে আমাদের অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন আসলে আমরা এই মহাবিশ্বের যে কোনো বস্তুকে দেখার জন্য আমরা আলোর সহায়তা নিয়ে থাকি। আলো ছাড়া আমরা কোনো বস্তু দেখতে পাই না, আলোকিত বস্তুই আমরা দেখতে পাই। কোন একটা বস্তুর মধ্যে আলো এসে পড়ে ওই আলোটা প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে পড়ে তখন আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। আর এই আলো যখন সমতল তলে আপতিত হয়ে প্রতিফলিত হয় তখন কিছু বিম্ব সৃষ্টি করে, আবার যখন একটু বক্রতলের মধ্যে পড়ে একটু অন্য ধরনের বিম্ব সৃষ্টি করে। তাহলে আলো প্রতিফলনের ফলে যে সমস্ত বিম্ব গঠিত হয় এই বিষয়গুলো নিয়েও আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। তাহলে আলোর প্রতিফলনটা কি? আলো যখন এক মাধ্যম থেকে কোনো একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে আপতিত হয় তখন তিনটা অবস্থা সৃষ্টি হতে পারে। আলো হয় আলো প্রতিফলিত হবে, না হয় আলো প্রতিসরিত হবে, না হয় আলোটা শোষণ করে। কয়টা অবস্থা সৃষ্টি হয়? তিনটা অবস্থা। আলো প্রতিফলিত হবে, না হলে প্রতিসরিত হবে, না হলে শোষণ করবে। এই তিনটা অবস্থার সৃষ্টি হবে যখন কোনো একটা বস্তুর মধ্যে আলো আপতিত হবে। তখন তিনটা অবস্থার সৃষ্টি হবে, হয় প্রতিফলিত হবে, না হয় প্রতিসরিত হবে। তার মানে কি আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে সে চলে যাবে, এবং তৃতীয়টা হচ্ছে আলো শোষণ করে নেয়। তাহলে এই অধ্যায়ে আমরা প্রতিফলন এবং শোষণ এই দুইটা জিনিসই আমরা আলোচনা করব। আর বাকি যে প্রতিসরণ, এই প্রতিসরণটা আমরা অন্য অধ্যায় নেক্সট অধ্যায়ে আলোচনা করব। তাহলে এই অধ্যায়ে আমরা প্রতিফলন এবং শোষণ এই দুইটা জিনিস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আলোর প্রতিফলন কাকে বলে? কোন একটা মাধ্যমে আলো আপতিত হয়ে যদি আবার ওই একই মাধ্যমে আবার ফিরে আসে তাকে আমরা কি বলবো? আলোর প্রতিফলন। এই আলোর প্রতিফলন দুটো সূত্র মেনে চলে, একে আমরা আলোর প্রতিফলনের সূত্র বলি। প্রতিফলনের দুইটা সূত্র আছে, সে দুইটা সূত্র আমরা এখন দেখতে চেষ্টা করব। আলো যখন কোনো মাধ্যমে আপতিত প্রতিফলিত হয় তখন দুইটা সূত্র মেনে চলে প্রতিফলনের সূত্র। তাহলে এক নম্বর সূত্রটা আমরা এখন দেখি। সাধারণত ধরে নিলাম এটা একটা বিভেদ তল, তার মানে এখানে বায়ু মাধ্যমটা হচ্ছে বায়ু, আর এটা একটা স্বচ্ছ মাধ্যম। যখন এখানে একটা আলো আপতিত হবে, আপতিত হওয়ার পরে স্বচ্ছ মাধ্যমতে কি করবেন? এটা আবার প্রতিফলিত হবে। তাহলে আলো আপতিত হচ্ছে, এই বায়ু মাধ্যমে আলোটা আপতিত, এটাকে আমরা বলবো আপতিত রশ্মি।
এরপরে এটা কি হবে, আবার প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এবং যেই বিন্দুতে রশ্মিটা আপতিত হলো, এই বিন্দুতে একটা লম্ব এঁকে নিতে হবে, একটা লম্ব, সোজাসুজি একটা লম্ব এঁকে। তাহলে এটা হচ্ছে অভিলম্ব। তাহলে আমরা প্রতিফলনের সূত্র যদি বর্ণনা করতে যাই, তাহলে আমরা এটাকে বলবো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকবে। প্রথম সূত্রটা তাহলে আমরা কি বললাম, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতল অবস্থান করবে। তাহলে এটাই হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। তোমরা ভালো করে জিনিসটা খেয়াল করো, তাহলে বুঝবে, কঠিন কিছু না। আলো এসে যখন কোনো স্বচ্ছ মাধ্যমে কোনো একটা দর্পণের মধ্যে ধরে নাও আপতিত হলো, তাহলে কি হলো, এই আপতিত রশ্মিটা আবার কি হবে, প্রতিফলিত হয়ে যাবে। এবং এই যে বিন্দুতে আলোটা আপতিত হচ্ছিল, ওখানে একটা লম্ব আঁকতে হবে। তাহলে এই তিনটা রশ্মি, দুইটা রশ্মি এবং অভিলম্বটা একই সমতলে থাকবে। এটাই হচ্ছে প্রথম সূত্র। তাহলে আমরা প্রথম সূত্র কি বললাম, আশা করি বুঝতে পেরেছ। এখন দ্বিতীয় সূত্র, প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা দেখো, আরো সহজ। এই যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সাথে এই অবিলম্ব একটা কোণ করেছে, তাই না? এই কোণটাকে আমরা আই যদি বলি, আর এই অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি একটা কোণ করেছে, এটাকে যদি আমরা আর বলি, তাহলে এটাকে বলবো আমরা আপতন কোণ। এটাকে কি বলবো, আপতন কোণ। আর এটাকে আমরা বলবো প্রতিফলিত কোণ বা প্রতিফলিত কোণ বা প্রতিফলন কোণ। তাহলে দেখো, আমরা দ্বিতীয় সূত্রে বলতে গিয়ে আমরা কোণের কথা বলছি। যখন একটা আলোক রশ্মি আপতিত হয়েছিল, তখন অবিলম্বের সাথে একটা কোণ করে আপতিত হয়েছিল। আর যখন এটা প্রতিফলিত হলো, তখন অবিলম্বের সাথে একটা কোণ করে কোণাকুণি প্রতিফলিত হচ্ছে। তাহলে এটা আপতন কোণ এবং প্রতিফলিত কোণ দুইটা কি হবে, এই সূত্রানুসারে লিখতে পারি আমরা আপতন কোণ সমান প্রতিফলিত কোণ বা প্রতিফলন কোণ। তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা কোণের কথা বললাম, প্রথম সূত্রটা বলেছিলাম একই সমতলে অবস্থান করে, আর দ্বিতীয় সূত্রটা আমরা বললাম যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটা কোণ সমান হবে। এটা ভালো করে মনে রাখবে, তার কারণ হচ্ছে আমরা এই প্রতিফলন বা প্রতিসরণ যে কোনো অধ্যায় আমরা পড়ি না কেন, তখন এই বিষয়টা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, না হলে আমরা অনেকদিন ভুল করে ফেলবো। এই জন্য এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা প্রতিফলনে দুইটা সূত্র পড়লাম, ভালো করে মুখস্থ করে নেব। এখন আমরা শোষণ নিয়ে কিছুটা আলোচনা করি। শোষণ জিনিসটা কি? আমি একটু আগে বলেছি যে যখন কোনো মাধ্যমে একটা আলো এসে পড়ে বা আলো আপতিত হয়, তখন তিনটা অবস্থা সৃষ্টি হয়। হয় আলো প্রতিফলিত হবে, না হলে প্রতিসরিত হবে, না হয় শোষণ করবে। তো শোষণ করা মানে কি, সবগুলোকে অ্যাবজর্ব করে নেওয়া।
তাহলে কোন কোন ক্ষেত্রে আলো কতটুকু অংশ শোষণ করে এবং কতটুকু অংশ আলো প্রতিফলিত করে, কতটুকু অংশ ট্রান্সমিট করে, এটা নিয়ে এখন আমরা বলবো। তাহলে এখন দেখো যে আমরা জানি আলোর মধ্যে 7টা রং আছে। আলোর মধ্যে কয়টা রং আছে? 7টা। তোমরা হয়তো ছোটকালে আরো আগের ক্লাসগুলোতে এই 7টা রঙের নাম শিখেছ। 7টা রং আমরা কিভাবে সূত্রের সাহায্যে আমরা জেনেছি, তাই না? বেনি, আ, সহ, কলা, এই একটা সূত্র, তাই না? এই সূত্রের সাহায্যে আমরা 7টা রঙের কথা জেনেছি, তাই না? বে দিয়ে কি বোঝায়? বেগুনি, নীল, আসমানি, দন্ত স দিয়ে সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে কি আমরা 7টা রং, একটা সাদা আলোর মধ্যে 7টা রং থাকে। এখন যদি একটা রঙে তোমার অনুপস্থিতি থাকে তাহলে তোমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা তোমাদের মনে রাখতে হবে যে বেনি আসো কলা, এই সূত্রটা মনে রাখবে। তাহলে শোষণ, যেমন আমরা ধরে নাও একটা গোলাপ, তোমরা গোলাপ ফুল দেখেছো তো, তাই না? গোলাপ ফুল দেখেছো না? আচ্ছা ধরে নাও এটা একটা গোলাপ। গোলাপ কেমন থাকে? সাধারণত লাল গোলাপ হয়, কালো গোলাপ হয়, তাহলে খয়েরি হয়। তাহলে এটা ধরে নিলাম একটা লাল গোলাপ, লাল গোলাপ। আর এখানে পাতাটা কেমন হবে? পাতাটা কেমন থাকে? সবুজ, সবুজ পাতা। তাহলে এই যে শোষণ কথাটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের এই যে লাল গোলাপ লাল কেন দেখাচ্ছে, পাতাটা কেন সবুজ দেখাচ্ছে, এটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা শোষণটা বুঝে যাব। তাহলে দেখো, যখন একটা সাদা আলো এসে সূর্যের আলোয় ধরে নাও লাল গোলাপের উপর পড়ল, তখন এই লাল গোলাপ কি করে? সমস্ত আলোর মধ্যে যদি 7টি রং থাকে, সমস্ত রংগুলোকে সে অ্যাবজর্ব করে, শোষণ করে নেবে, শুধু একটা ছাড়া। কোনটা? এই যে লালটা। এই লালটা ছাড়া আর বাকি সবগুলো রং সে শোষণ করে নেবে। আর বাকি এই লালটা কি করবে? লালটা প্রতিফলিত করে, লাল আলো প্রতিফলন করবে। এই লাল আলোটা যখন প্রতিফলন করবে তখন আমার চোখে এসে ওই বস্তুটার অনুভূতি জাগবে লাল। তাহলে একটা সাদা আলোর মধ্যে 7টা রং উপস্থিত থাকে। এই 7টা রঙের মধ্যে যেই আলোর অনুপস্থিতি হবে সেই আলোটাই আমার চোখে এসে অনুভূতি জাগাবে। তাহলে এই লাল গোলাপে কি হয়? এই 6টা রঙই শোষণ করে নেবে, শুধু লাল ছাড়াই। লালটা প্রতিফলিত হয়ে আমার চোখে আসবে, তখন আমি এটাকে লাল বলে মনে করব। তাহলে সবুজটা কেন সবুজ দেখা যাবে? ওই একই অবস্থা, এখানে সবুজ আছে না, এই যে সবুজ আছে, সেই ক্ষেত্রে কি হবে? বাকি সবগুলো শোষণ করে নিবে, শুধু সবুজ ছাড়া, এই পাতাটা সবুজ ছাড়া আর সবগুলো রং শোষণ করে নেয়। এর ফলে কি হয়? ওই সবুজ আলোটা প্রতিফলিত হয়ে আমার চোখে আসে, তখন আমি ওই পাতাটাকে সবুজ দেখতে পাই। তাহলে আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি আবারও তোমাদের বলার চেষ্টা করছি। সাধারণত কোনো একটা বস্তুর মধ্যে যদি কোনো একটা সাদা আলো পড়ে, তাহলে তার
ম্যাক্সিমাম আলোর যে বর্ণগুলো আছে সে শোষণ করে নেয়। কখনো দেখা যায় সমস্ত কিছু শোষণ করে নেয়, আবার কখনো কখনো স্পেসিফিক কোনো একটা বর্ণকে সে প্রতিফলিত করে। তাহলে যদি সে একটা বর্ণকে প্রতিফলিত করে, তাহলে যেই বর্ণটাকে, যে রংটাকে প্রতিফলিত, সেই কালারটা আমি দেখব। এই যে পৃথিবী এত বৈচিত্র্যময়, পৃথিবী বিভিন্ন রঙে রঙিন, এটার কারণ কিন্তু ওটাই যে যেই আলোটা সে প্রতিফলিত করবে সেই রংটাই আমরা দেখব। কিন্তু তোমরা হয়তো বলতে পারো, স্যার তাহলে কালো রং কেন দেখা যায়? কালো রং দেখার কারণই হচ্ছে, দেখো এখানে কিন্তু কোনো কালো কথা নেই, এটা হচ্ছে কতি কমলা। তাহলে কালো, এই 7টা রঙের মধ্যে কিন্তু কালো নেই। কালো কখন হবে? কোন একটা বস্তুকে আমরা কালো কখন দেখব? তো কালো দেখার জন্য আমাদের বুঝতে হবে, যখন আলোর প্রতিটা রং শোষণ করতে পারবে তখনই সেই বস্তুটায় কালো দেখা যাবে, কোনো আলো প্রতিফলিত হবে না। কিন্তু পারফেক্টলি ব্ল্যাক বডি পাওয়া যায় না। তারপরেও আমরা তোমাদের জানার জন্য বলছি যে এই যে সাদা আলো সম্পূর্ণরূপে যদি শোষণ করে নেয়, তাহলে তখন কি হবে? সেটাকে কালো দেখা যায়। কিন্তু এমনও তো হয় যে একটা আলো সে শোষণ করলো না, কোন একটা বস্তুর মধ্যে আলো পড়লো, সবই প্রতিফলিত হয়ে গেল। তাহলে আমি তো একটু আগে বলেছি, সাদা আলো কি হয়? এই 7টা রং মিলেই হয় সাদা। সাদাটা হচ্ছে এই 7টা রং। এই যে আমরা সূর্যের আলো পাই, এটা সাদা আলো। আমরা বাল্ব থেকে যে আলোটা পাই দেখতে সাদা, কিন্তু যখন এই আলোটা কোনো বস্তুতে পড়ে তখন তার শোষণের উপর নির্ভর করে সেই বস্তুটার কালার আমরা দেখতে পাই। তাহলে সাদা আলো কখন হবে? যখন সাদা যে বস্তুটা আমরা দেখছি সেই বস্তুটা কি করবে? কোনো আলোই সে শোষণ করবে না, সমস্ত আলোই সে প্রতিফলিত করে দেবে। এর ফলে বস্তুটাকে আমরা সাদা দেখব। তাহলে আমরা শোষণ ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি, যে কখন একটা বস্তু কোন রং প্রকাশ করবে। আমরা এই সূত্রের সাহায্যে আমরা সাদা আলোর মধ্যে 7টা রং থাকে, সেই রংটা আমরা মনে রাখবো, এবং যেই রংটা তোমার শোষণ করতে পারবে না, প্রতিফলন করবে, সেই রংটাই আমরা ওই বস্তুর মধ্যে দেখতে পাবো। তাহলে এই সূত্রটা মনে রাখবে। আচ্ছা, এছাড়াও আমাদের মৌলিক 3টা বর্ণ আছে, এটাও তোমাদের জেনে রাখা ভালো। মৌলিক 3টা বর্ণ, এই 3টা বর্ণ আসমানি, সবুজ, লাল, এই 3টা বর্ণ যদি আমরা, এই 3টা রং যদি আমরা একত্র করি, এই 3টা রং মিলেও আবার কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। আমরা যেমন বললাম 7টা রং মিলে সাদা হয়, 3টা রং মিলে সাদা। এই 3টা রং দিয়ে আমরা যে কোনো কালার তৈরি করতে পারবো। আমরা যদি চাই যে আমার মনের মতো কিছু রং তৈরি করব, পছন্দের রং তৈরি করব, তাহলে এই 3টা রং দিয়েই আমি ওই রংগুলোকে তৈরি করতে পারবো। যেমন সাদার সাথে যদি তুমি লাল মেলাও, তাহলে কি হয়ে যাবে? গোলাপি হয়ে যাবে, তাই না? ঠিক অনুরূপভাবে অন্যান্য রং মিশিয়ে আমরা বিভিন্ন কালার তৈরি করতে পারবো। তাহলে আশা করি শোষণ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে আসবো প্রতিবিম্ব।
প্রতিবিম্ব বলার আগে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে দর্পণ। দর্পণ জিনিসটা কি? দর্পণ হচ্ছে যেখানে আলো প্রতিনিয়ত কি হয়, প্রতিফলিত হয়। দর্পণ একটা উৎকৃষ্ট উদাহরণ কি, আমরা যে আয়নাতে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে অনেকে আয়নার মুখ দেখি, তাই না? সবার ঘরে আয়না আছে, যে আয়না আমার প্রতিচ্ছবি দেখা যায়। এই আয়না হচ্ছে দর্পণ। দর্পণ হচ্ছে যেখানে আলো প্রতিনিয়ত প্রতিফলিত হয়, তাকে আমরা দর্পণ বলি। এই দর্পণ আবার দুই ধরনের হয়ে থাকে, সমতল সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে দর্পণ কয় প্রকারে দেখলাম? দুই প্রকার, একটা হচ্ছে সমতল, অপরটা হচ্ছে গোলীয়। সমতল দর্পণ, যে দর্পণ দিয়ে আমরা বাসা বাড়িতে আমাদের সকালবেলা হোক যখনই হোক আমরা যার সামনে দাঁড়িয়ে আমাদের ফিটফাট হয়ে নিই আমরা, তাহলে সেটা হচ্ছে সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, যেই দর্পণগুলো আমরা বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে বলো, এরপরে আমরা অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট, আলোকীয় ইনস্ট্রুমেন্ট তৈরি করে থাকি এই ধরনের দর্পণ দিয়ে। তাহলে গোলীয় দর্পণ আবার দুই ধরনের, একটা হচ্ছে উত্তল, অন্যটা হচ্ছে অবতল। তাহলে গোলীয় দর্পণকে আবার দুই ভাগে ভাগ করলাম আমরা, একটা হচ্ছে উত্তল, অপরটা হচ্ছে অবতল। এখন তোমাকে যদি আমি একটা চিত্র দিয়ে দিই, দেখো এখানে তিনটাই দর্পণ। এখন তোমরা বলতে পারবে কোনটা কোন দর্পণ? একটা সমতল, একটা উত্তল, একটা অবতল। এটা তো সমতল সহজে বোঝা যাচ্ছে, সোজা একটা দর্পণ। কিন্তু দর্পণের আরেকটা ব্যাপার মনে রাখবে, দর্পণ এক পাশ স্বচ্ছ থাকবে, অন্য পাশটা তোমার অস্বচ্ছ থাকবে, প্যাড়া লাগানো থাকবে, রং করে দেওয়া থাকবে। যেখানে আমি এমন দাগ দিয়েছি এই পাশটা হচ্ছে অস্বচ্ছ, আর যে পাশটা ফাঁকা আছে এটা হচ্ছে স্বচ্ছ। তাহলে এইখানে এই ভিতরের অংশটা অস্বচ্ছ, বাইরের অংশটা স্বচ্ছ, আর এখানে ভিতরের অংশটা স্বচ্ছ, বাইরের অংশটা অস্বচ্ছ। তাহলে এটাকে আমরা সমতল দর্পণ বললাম, ঠিক আছে? এটা উত্তল দর্পণ, এটা হচ্ছে অবতল। তো উত্তল এবং অবতল দর্পণ তোমরা চিনতে গিয়ে অনেক সময় ভুল করতে পারো, যে উত্তল দর্পণটার বক্র অংশটা বাহির, একটা বক্রতলের বাহিরের অংশটা থাকবে স্বচ্ছ উত্তলে, আর অবতলে থাকবে ভিতরের অংশটা স্বচ্ছ। মনে রাখবে, অবতলে ভিতরের অংশটা স্বচ্ছ, ভিতরের অংশ স্বচ্ছ, আর উত্তলে হচ্ছে বাহিরের অংশটা স্বচ্ছ। তাহলে মনে রাখবে তোমরা। আচ্ছা, এখন আমরা এই দর্পণের কিছু সংজ্ঞা আমাদের জানতে হবে, দর্পণ সংক্রান্ত কিছু সংজ্ঞা আমাদের জানা দরকার। আচ্ছা, ধরে নিলাম এটা একটা দর্পণ। এটা কি দর্পণ তোমরা এখন বলো? একটু আগে তো আমি বলেছি বিভিন্ন দর্পণের কথা, তাহলে এই দর্পণটা কি দর্পণ তোমরা বলো। আশা করি তোমরা অনেকে বলতে পেরেছো, এটা হচ্ছে অবতল দর্পণ। তার কারণ কি, আমরা বলেছি একটা বক্রতলের ভিতরের অংশ যদি স্বচ্ছ থাকে, বাহিরের অংশ অস্বচ্ছ থাকে, তাহলে কি বাহিরের অংশটা অস্বচ্ছ, ভিতরটা স্বচ্ছ। আমি বলেছি স্বচ্ছ অংশটা কোনো দাগ দেওয়া থাকবে না, অস্বচ্ছ অংশটাই বাহিরের দিকে দাগ দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে একটা দর্পণ। তো দর্পণের
ঠিক মাঝামাঝি একটা বিন্দু, এটাকে আমরা কি বলবো? মেরু বিন্দু বলবো। মেরু বিন্দু, এগুলো মনে রাখবে, অনেক সময় তোমাদের জ্ঞানমূলক হিসাবে সংজ্ঞাগুলো আসে। মেরু বিন্দু কাকে বলে? একটা দর্পণের ঠিক মাঝামাঝি বিন্দুটা মেরু বিন্দু। এই মাঝামাঝি বিন্দু দিয়ে যদি একটা সোজা একটা সরল রেখা চলে যায়, এটাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ। এটাকে আমরা প্রধান অক্ষ বলবো। প্রধান অক্ষ। আচ্ছা, এখন এই প্রধান অক্ষ বললাম, কিন্তু এই গোলকীয় যে অংশটা, বক্র আকার যে অংশটা, আমরা যেটাকে অবতল দর্পণ বলছি, এই অবতল দর্পণটা কোন একটা গোলকীয় অংশের অংশ বিশেষ। এটাকে যদি আমরা একটা সার্কেল এঁকে নিই, তাহলে এমন হয়ে যায়, তাই না? তাহলে নিশ্চয় একটা গোলকীয় অংশ থেকে এই অংশটাকে কাটা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এই যে বক্র অংশটা, এই বক্র অংশ কোন একটা গোলকীয় বস্তুর অংশ বিশেষ, তাই তো? তাহলে সেই গোলকের যে কেন্দ্রবিন্দুটা, তাকে আমরা কি বলবো? বক্রতার কেন্দ্র বলবো। তাহলে এই বিন্দুটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। এগুলো পরীক্ষা থাকে, খেয়াল করবে তোমরা। তাহলে আমরা যে অবতল দর্পণটা নিয়েছিলাম, এই অবতল দর্পণের যদি বক্রতার কেন্দ্র তোমাদের সংজ্ঞা লিখতে বলে, তাহলে কি বলবা? যে বক্রতার কেন্দ্র হচ্ছে, আমরা যে অবতল দর্পণটার কথা কল্পনা করছি, এই অবতল দর্পণটা কোনো একটা গোলকীয় বস্তুর অংশ বিশেষ। তাহলে এই গোলকীয় বস্তুটার তো একটা কেন্দ্রবিন্দু থাকবে, তাহলে সেই কেন্দ্রবিন্দুটাকে বলা হবে ওই অবতল দর্পণের বক্রতার কেন্দ্র। এখন এই মেরু বিন্দু থেকে বক্রতার কেন্দ্র যে দূরত্বটা, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এটাকে কি বলবো আমরা? বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, মেরু বিন্দু, প্রধান অক্ষ, এরপরে প্রধান ফোকাস। একটা কথা আছে, প্রধান ফোকাসটা সাধারণত বক্রতার কেন্দ্রের এবং মেরুবিন্দুর মাঝামাঝি হয়ে থাকে। বক্রতার কেন্দ্র মেরুর মাঝামাঝি হয়ে থাকে। কোনো একটা আলো কোন একটা দর্পণে আপতিত হওয়ার পরে, প্রতিফলনের পরে যে বিন্দুতে মিলিত হবে, সেটা হচ্ছে ফোকাস বিন্দু। আচ্ছা, তাহলে এটাকে বলবো, সাধারণত আমরা বলে থাকি মেরু বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি যে বিন্দু, এটাকে বলা হয় ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। তাহলে আমরা এটাকে বক্রতার কেন্দ্রে ঠিক মাঝামাঝি যে বিন্দুটাকে কল্পনা করব, সেটা হবে ফোকাস বিন্দু। আর এই ফোকাস বিন্দু মেরু বিন্দুর মধ্যে যে দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। তাহলে এই সংজ্ঞাগুলো তোমরা ভালো করে মনে রাখবে। আর দর্পণের বক্রতার কেন্দ্র একটাই হয়। আমরা যখন লেন্স পড়বো তখন তোমাদের দেখাবো প্রতিসরণের মধ্যে, ওখানে যেহেতু লেন্সের মধ্যে দুইটা বক্রতল থাকে, এই জন্য ওখানে হবে দুইটা বক্রতার ব্যাসার্ধ। এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে আমরা দর্পণ সংক্রান্ত যে সংজ্ঞাগুলো জানার দরকার ছিল, এগুলো আমরা জানলাম। এখন আমরা প্রতিবিম্ব নিয়ে আলোচনা করব। আমরা যেটা একটু আগে পড়তে চেয়েছিলাম, প্রতিবিম্ব। প্রতিবিম্ব বা ইমেজ সাধারণত আমরা
কোনো একটা দর্পণের মধ্যে যদি আলো ফেলি তাহলে কি হয়, আলোটা প্রতিফলিত হয়, তাই না? কোন একটা দর্পণের মধ্যে যদি আলো ফেলি তাহলে এটা প্রতিফলিত হবে। সবসময় আমরা দর্পণের প্রতিবিম্ব চিত্র যখন আঁকবো তখন দর্পণ তার মাঝে আমাদের একটা প্রধান অক্ষ এঁকে নিব এবং প্রধান অক্ষের উপর একটা বস্তু রাখবো। ধরে নিলাম এইটাই হচ্ছে এটার কেন্দ্রবিন্দু, অথবা এখানে হলো বক্রতার কেন্দ্র, আর এই দুটার মাঝামাঝি সবসময় খেয়াল রাখবে মেরুবিন্দু আর বক্রতার ঠিক মাঝামাঝি ফোকাস বিন্দু থাকে। যখন কোন একটা বস্তু, ধরে নিলাম পিকিউ একটা বস্তু, প্রধান অক্ষের উপর একটা বস্তু অবস্থিত, এই বস্তু থেকে যখন কোন একটা আলো দর্পণের মধ্যে আপতিত হবে তখন কি হবে, এটা প্রতিফলিত হবে, তাই না? তাহলে ধরে নিলাম যখন আলোটা আপতিত হবে তখন এটা প্রতিফলিত হবে। এবং এই প্রতিফলিত রশ্মি যখন দুইটা রশ্মি আরেকটা রশ্মি, একটা রশ্মি ধরলাম পি থেকে এম বরাবর গিয়ে এফ বিন্দুতে চলে যাচ্ছে, আরেকটা পি থেকে এম প্রাইম বিন্দু পর্যন্ত আপতিত হয়ে এটা আবার প্রতিফলিত হবে। তাহলে দুইটা প্রতিফলনের পরে এটা কোথায় মিলিত হলো, এটা ধরে নিলাম এটা পি প্রাইম বিন্দুতে মিলিত হবে। তাহলে আলো আপতনের পরে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট যে বিন্দুতে মিলিত হলো, এটাই হলো এই পি বিন্দুটার বাস্তব প্রতিবিম্ব। যদি আলো আপতিত হওয়ার পরে প্রতিফলনের পরে কোন একটা নির্দিষ্ট বিন্দু মিলিত হয় তাহলে একে আমরা বলবো বাস্তব বিম্ব। তাহলে প্রতিবিম্ব আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বাস্তব, অপরটা কি অবাস্তব। অবাস্তব একটা হচ্ছে বাস্তব, অপরটা হচ্ছে অবাস্তব। তাহলে যখন আপতিত রশ্মি প্রতিফলনের পরে কোনো বিন্দু মিলিত হবে তাকে আমরা বলবো বাস্তব বিম্ব, আর অবাস্তব বিম্বটা আমরা দেখাবো। অবাস্তব বিম্ব হচ্ছে দুইটা রশ্মি কখনো মিলবে না, একটা অন্যটা থেকে একটু দূরে থাকবে, তাকে আমরা জোর করে যদি মিলিয়ে দিই সেটা হবে অবাস্তব। তাহলে বিম্ব হচ্ছে আলোক রশ্মি আপতিত হওয়ার পর প্রতিফলনের পরে যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাহলে সেটা হবে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা ইমেজ। আর যদি মিলিত না হয় তাকে আমরা বলবো অবাস্তব বিম্ব। তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বিম্বগুলো আলোচনা করব, কোন কোন বিন্দুতে গিয়ে বাস্তব বিম্ব গঠিত হয়, কোন কোন বিন্দু অবাস্তব বিম্ব গঠিত হয়, এগুলো আমরা ধারাবাহিকভাবে তোমাদের দেখাবো। আর আমি যা বোর্ডে লিখছি তোমরা আশা করি খাতায় লিখছো। খাতায় না লিখলে, এগুলো প্র্যাকটিস না করলে তোমাদের ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব সমতল তলে যখন আলো পড়ে তখন বিম্বটা কেমন হয়। ধরে নিলাম এটা একটা সমতল দর্পণ। সমতল দর্পণ হতে হলে কি হতে হবে, এক পার্শ্ব হতে হবে স্বচ্ছ, অপর পার্শ্ব কি থাকবে অস্বচ্ছ। এই যে আমি দাগগুলো দিলাম, তার মানে এই পাশটা হচ্ছে অস্বচ্ছ আর এই পাশটা হচ্ছে স্বচ্ছ। এখন তুমি যদি বলো যে স্যার আমি এই অস্বচ্ছ পাশ থেকে আমার বিম্বটা দেখতে চাই, তাহলে কি সম্ভব বলো? তুমি দেয়ালের সামনে দাঁড়ালে কি তোমার বিম্ব দেখতে পাবে? দেয়ালটা কি অস্বচ্ছ, কিন্তু তুমি যদি আয়নার সামনে দাঁড়াও তাহলে তোমার বিম্বটা দেখতে পাবে। ঠিক অনুরূপ ভাবে একটা সমতল দর্পণের যেই পাশটা স্বচ্ছ আছে, আয়নার যে পাশ স্বচ্ছ, সেই পাশ দিয়ে তোমার তাকাতে হবে, তবেই তোমার বিম্বটা দেখবে। আর এই বিম্বটা তোমাদের, আমরা যে আয়নায় যে বিম্বটা দেখি এটা হচ্ছে আমরা অবাস্তব বিম্ব দেখি। তো কিভাবে, এবং উল্টো ধরে নিই এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার আমরা ইমেজ দেখব।
তাহলে কি হবে, বস্তুটা ধরে নি দর্পণের মধ্যে আপতিত হয়ে কি হবে, প্রতিফলিত হবে, তাই না? প্রতিফলনের সূত্র আমরা কি বলেছিলাম, যতটুক কোণ করে এটা আপতিত ঠিক অতটুক কোণ করে প্রতিফলিত হবে। এখানে দেখো প্রায় কোণটা আমরা কাছাকাছি পেয়ে যাচ্ছে। কোণটা কিভাবে বের করে, এখানে মাঝখানে একটা অবিলম্ব আঁকতে হয়, তাহলে এই কোণ আর এই কোণ প্রায় কাছাকাছি হতে হবে। যদিও আমারটা প্রায় কাছাকাছি হয়নি, কিন্তু কাছাকাছি হতে হবে, না হলে কিন্তু আমাদের সূত্রটা মিলবে না। তাহলে দেখো এখানে বস্তুটা আমরা একটা আয়নার সামনে রাখলাম, দর্পণের সামনে, তখন এখান থেকে আলো এসে কি হলো, আয়নার মধ্যে পড়ে প্রতিফলিত হলো। তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এই রশ্মিগুলো তোমরা কোথা থেকে কোথায় যাচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু প্রকাশ করবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত হবে। এখন এখান থেকে আবার সোজাসুজি আবার একটা আলো এসে বিন্দুতে আপতিত হলো। এর ফলে কি হবে, যদি আলোক রশ্মি সোজাসুজি কোনো দর্পণের মধ্যে আপতিত হয়, তাহলে সোজাসুজি প্রতিফলিত হবে। এর মধ্যে যেহেতু কোনো কোণ করে আপতিত হয়নি, এটা 0 ডিগ্রি কোণ করে আপতিত, 0 ডিগ্রি কোণ করে ফিরে আসতে হবে। যেহেতু এটা একটা নির্দিষ্ট কোণ করে আপতিত হচ্ছে, একটা কোণ করে প্রতিফলিত হচ্ছে, তাই না? কিন্তু এই বিন্দুতে যখন এই বিন্দুতে যাবে, তখন এটা আবার এদিকে ফিরে আসবে। দেখো এই দুইটা রশ্মি কিন্তু কোথাও কাউকে মিলাতে পারিনি, তাহলে আমরা কিভাবে প্রতিবিম্ব পাবো? তাহলে আমরা অবাস্তব বিম্ব পাবো। আমরা একটু আগে বলেছি, যদি প্রতিফলিত রশ্মি দুইটা একটা আরেকটার সাথে মিলে যায় তাহলে বিম্বটা বাস্তব, আর যদি না মিলে সেটা হবে অবাস্তব। তাহলে এখন কি করব, আমাদের পিছনের দিকে রশ্মিগুলোকে আগাতে হবে, তাহলে দেখবে এক জায়গায় মিলবে, এটা হবে অবাস্তব বিম্ব। তাহলে এই রশ্মিটাকে এখন পিছনের দিকে আমি বর্ধিত করতে থাকি, আর এই যে রশ্মিটা এটাকেও আমরা পিছনের দিকে বর্ধিত করব। তাহলে এখন গিয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হল, তাই না? তাহলে পিছনের দিকে বর্ধিত করলে আমরা একটা নির্দিষ্ট বিন্দু পাব। তাহলে সেই বিন্দুটা দেখো, আগে কিন্তু আমরা বাস্তব উপায়ে এটাকে মিলাতে পারিনি, কিন্তু যখন এটা পিছনের দিকে বর্ধিত তখন একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো। তাহলে এই বস্তুটার ছবি আমরা এখানে দেখতে পাবো অবাস্তব আকারে, বাস্তব আকারে না। তুমি যদি আয়নার সামনে তুমি তোমার ছবি দেখতে চাও, তুমি কিন্তু উল্টো দেখবে, এমন উল্টো না যে পা উপরে দেখা যাবে মাথা নিচে, এমন উল্টো না। তখন উল্টোটা এমন হবে, পার্শ্ব উল্টো। তুমি ডান হাত দিয়ে চুল আঁচড়ালে মনে হয় যে বাঁ হাত দিয়ে আঁচড়াচ্ছ, তার মানে পার্শ্বটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক এমন পার্শ্ব পরিবর্তন হয়ে যাবে। তুমি এখানে যেমন ছিলে এখানে ঠিক অতটুকু দূরে, তুমি যতটুকু আয়নার থেকে দূরে থাকবে ঠিক তোমার বিম্বটা ঠিক অত দূরে যেতে থাকবে। তুমি আজকে পরীক্ষা করে দেখো, তোমার এই যে আয়না থেকে তুমি যতটুকু দূরে দাঁড়িয়েছিলে তোমার বিম্বটা ঠিক অতটুকু দূরেই হবে, দূরত্বটা সমান হবে, কিন্তু এটা অবাস্তব হবে এবং পার্শ্ব উল্টা। তাহলে আমরা এখান থেকে অবাস্তব বিম্বটা বুঝে নিলাম যে আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পরে কোনো বিন্দুতে মিলিত হবে না, দুইটা রশ্মি কোনো বিন্দু মিলিত হবে না, তাহলে সেটাই হলো অবাস্তব। এটাকে পিছনের দিকে যদি বর্ধিত করে মেলানো যায় সেটা হবে অবাস্তব বিম্ব। তাহলে আমরা সমতল দর্পণে অবাস্তব বিম্ব পাই এবং এটা দূরত্বটাও সমান থাকে। আর আমার পুরো বডিটা যদি দেখতে চাই, তাহলে আমার বডির যেই হাইট আছে তার অর্ধেক আয়না লাগবে মিনিমাম। আমার যদি 5 ফুট উচ্চতা হয় তাহলে 2.5 ফুটের আয়না লাগবে, তাহলে আমি পুরো পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাবো। তাহলে এই জিনিসগুলো ইনফরমেশনগুলো তোমরা জেনে নিবে। আর আমরা নেক্সট গোলীয় তলের বিম্বগুলো কিভাবে তৈরি হয় এগুলো আলোচনা করব। আর তোমরা আজকে যে সমতল দর্পণে যে বিম্বটা তোমাদের দেখালাম
বাসায় মিনিমাম এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। সমতল দর্পণে বিম্ব বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ না, ও সরি, তো বন্ধ হয়ে গেছে তাহলে আচ্ছা আপনি লিখেন লিখেন লিখেন, না লিখে লাভ নেই। অসুবিধা নেই।